বাংলাদেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের বক্তব্যে এনসিপিতে মতানৈক্য নেই, দাবি সার্জিসের। গুম খুনের দায়ে সন্ত্রাসী দল হিসেবে নিবন্ধন বাতিল চান নাহিদ। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পরানো হলো রিং। শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন চিকিৎসক। এবং প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময় ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাসে। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচলে খুলল যোগাযোগের নতুন দুয়ার। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে ইফতার মাহফিলে তারা বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে। দেশের কোথাও কিছু একটা করার চেষ্টা চলছে। এসব চক্রান্ত, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের আজকের এই আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। সাংবাদিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন, দেশের অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, এতে দেশ বিদেশের একাধিক চক্র জড়িত। 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে। তা যদি না হয়, এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে সুচতুরভাবে নিশানা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তারেক রহমান বলেন, সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে। এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী চিকিৎসকদের ইফতারে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন আরেকটা শক্তি ভিন্ন পথে ভিন্ন চিন্তায় আগামী দিনে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ সময় নির্বাচন বাধাগ্রস্তকারীরা গণতন্ত্রের শত্রুতে পরিণত হবে বলে সতর্ক করেন আমির খসরু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ফ্যাসিস্ট দল যেন রাজনীতি করার সুযোগ না পায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানালো এনসিপি। গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে চায় তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার সারা দেশে বিভিন্ন কর্মসূচিতে এমন দাবি জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিজম কায়েম করা আওয়ামী লীগকে উৎখাত করে ছাত্র জনতা। গত ১৫ বছরে গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিবন্ধন বাতিলের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত ১৫ বছরে যে গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে
ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বাংলাদেশ এখন একটি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ফ্যাসিস্ট দল যেন রাজনীতি করার সুযোগ না পায় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে চায় তাদের ফ্যাসিজম বিরোধী শক্তির শত্রু হিসেবে উল্লেখ করে রুখে দেওয়ার হুঁশিয়ারি দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে হাসনাতের বক্তব্যের সঙ্গে এনসিপির মতানৈক্য নেই বলে দাবি করেন দলটির উত্তরাঞ্চল বিষয়ক সমন্বয়ক সার্জিস আলম। হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশন রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল, তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। নতুন করে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না। কূটনীতিকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এনসিপিকে শুধু একটি নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। We ask you to see us not simply as a new party but as the beginning of a new political culture. জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঈদের ছুটিতেও সারা দেশে নিরাপত্তা নিয়ে বিঘ্ন ঘটবে না। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যে কোনো সময়ে জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেয়া নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এ নিয়ে উত্তপ্ত রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে জরুরি অবস্থা জারিসহ নানা ধরনের গুঞ্জন। এ অবস্থায় সোমবার বিকেলে সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে, ঈদের ছুটিতেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এদিকে সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে দুদেশ। পরে স্বরাষ্ট্র সচিব জানান, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যেয়ে নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করত, তারা ওগুলো ধরে পারলে কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয়। যখন জানবো যে আমাদের দেশের লোক, তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। এই লোকগুলোকে ইন আদার ওয়ার্ডস কীভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস, এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে। ঈদের পর দিল্লির পরিবর্তে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান সিনিয়র সচিব। এতদিন দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চেক ডিসঅনারের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গেল বছর মামলা দায়ের হলে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্ণাঢ্য ক্রীড়া জীবনের মধ্য দিয়ে 38তম বসন্তে পা রাখলেন সাকিব আল হাসান, কিন্তু জন্মদিনে আদালত থেকে সম্পত্তি ক্রোকের আদেশ পেলেন তিনি। এর আগে সমন জারি, পরে গ্রেফতারি পরোয়ানা, কোনো কিছুতেই আদালতে দেখা মেলেনি ক্রিকেটার সাকিব আল হাসানের। ঘটনা 2017 সালের। আইএফআইসি ব্যাংক থেকে 1.5 কোটি টাকা ঋণ নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম, কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়। পরে ব্যাংকে 2024 সালের 4 সেপ্টেম্বর সুদে আসলে 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় প্রতিষ্ঠানটি, কিন্তু অ্যাগ্রো ফার্মের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখ্যান করা হয়। এতে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আর সদুত্তর পায়নি আইএফআইসি ব্যাংক।
ঘটনার পরিপ্রেক্ষিতে গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের 3 কর্মকর্তা সহ মোট 4 জনের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা করে আইএফআইসি ব্যাংক। এর 3 দিন পর 18 ডিসেম্বর অভিযুক্তদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত। কিন্তু আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হওয়ায় চলতি বছরের 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাতেও কোনো প্রভাব না পড়ায় সোমবার সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বিচারক। ওয়ারেন্টের পরবর্তীতে জাফরুল যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি ক্রোকের একটা আদেশ হয়েছে। সম্পত্তি বলতে স্থাবর সম্পত্তি বোঝায় বেসিক্যালি ক্রোকের জন্য। এবার স্থাবর সম্পত্তির মধ্যে যা যা থাকবে সবই হবে। ও এখনো অর্ডার তো হাতে পাইনি বলতে এখনো লিখিত অর্ডার বের হয় নাই আর কি, যার কারণে আপনাকে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা বলা যাচ্ছে না। সাকিবের পাশাপাশি মামলার অন্য 2 আসামি গাজী শাহগীর হোসেন ও এমডি ইমদাদুল হক জামিনে মুক্ত আছেন এবং তৃতীয় আসামি মালেকা বেগম মারা গেছেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট গড়ে নানা অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিআইডিকে নিজের তালুকে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া। এই সিন্ডিকেটের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিচ্ছে দুদক। এদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আমরা আশা করছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী মিয়াকে পট পরিবর্তনের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে 2 বছর সিআইডি প্রধান থাকাকালে তিনি কোনো নিয়মনীতির পরোয়া করেননি। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডি সদর দফতর সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। এদিন মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ ও 232 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 232 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পট পরিবর্তনের পর বিদেশে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে দুদক তৎপর রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে এবং বিদেশে যে সম্পদের জব্দের বা ক্রোক অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকার টাকা ছাপিয়ে ব্যাংকগুলো রক্ষা করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের আয়োজনে ইফতার অনুষ্ঠানে আগের সরকারের আমলের অর্থনীতির বেহাল দশা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড করেছিল তাতে এমনিতেই মুখ থুবড়ে পড়ত, এতে সরকারও বেশি দিন টিকে থাকতে পারত না। বিগত সরকারের উন্নয়নের ডামাডোলের অন্তরালে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুটের কারণে অর্থনীতি পৌঁছে গিয়েছিল খাদের কিনারে। এমন এক নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল যে মুখ থুবড়ে পড়ত অর্থনীতি, শূন্যের কোটায় চলে যেত রিজার্ভ। এতে বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না। অর্থনৈতিক এমন অবস্থায় বিগত সরকার নিজেই টিকে থাকতে পারত না বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই অর্থনীতি নিয়ে বেশি দিন আর চলা যেত না। একটা হলো যে যেভাবে সম্পদ পাচার হচ্ছিল প্রতি বছর, এভাবে পাচার হতে থাকলে যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল, বৈদেশিক লেনদেন টিকত না, এটা ব্যাংকরাপ্ট হয়ে যেত। সে অবস্থা থেকে অর্থনীতিকে বাঁচাতে বেশ কিছু কৌশলী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে টাকা ছাপানো হচ্ছে, প্রবাসী আয় রফতানি বেড়েছে, তাই রিজার্ভ স্থিতিশীল হচ্ছে। তবে টাকা পাচার ও হুন্ডির দৌরাত্ম্য কমলেও ব্যাংক খাত পুনর্গঠনের প্রক্রিয়ায় অর্থনীতিতে সেগুলো খুব একটা দৃশ্যমান হচ্ছে না বলে দাবি করেন ডক্টর ওয়াহিদ উদ্দিন। কোনো ব্যাংকেই আর একদম মানে উঠে যেতে দেওয়া হচ্ছে না, এগুলোকে অন্তত রক্ষা করা যাচ্ছে। তাতে অনেক অসুবিধা হচ্ছে, অনেক টাকা ছাপাতেও হচ্ছে। বৈদেশিক ঋণদাতারা এত সাহায্য দিতে চায় কিন্তু কোথায় সেটা, বরং আগে থেকে কমে যাচ্ছে। তার একটা কারণ হলো আমরা তো প্রকল্পগুলো চালু
রাখতে পারছি না, আবার নতুন করে শুরু করতে হচ্ছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটা এই সময় এই অস্থিরতার মধ্যে এখন তো আসার কথা না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরের সময় টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশে বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে নিশ্চিত করেন তিনি। নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে অবশিষ্টাংশ, সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডোলারু তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছে। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো। আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2.25 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি 3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক, এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। লন্ডন সফর প্রসঙ্গে বলেন, এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন। কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। $15 থেকে $20 বিলিয়ন এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন, অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM 6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদ যাত্রায় অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঢাকাবাসী। যাত্রীচাপ কম থাকায় ভোগান্তি নেই বললেই চলে, যদিও রেল ও সড়ক পথে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে চাপ। ছোট্ট আরাবিয়া দাদুবাড়ি যাবার আনন্দে পুরো স্টেশন প্ল্যাটফর্মকেই যেন সে বানিয়েছে নিজের খেলার মাঠ। নেই কোনো ক্লান্তি, বাড়িতে গিয়েও সবার কাছে আদায় করবে সালামি, আর খেলার সঙ্গী তো থাকছেই। দেশে যায় আরো মজা হবে, তাই এখন থেকে শুরু করছি মজা। আরাবিয়ার মতো স্টেশনে দেখা মিলল আরও অনেকের। তাদের আনন্দ যেমন বাঁধ ভাঙা, তেমনি বড়দেরও চোখে মুখে উচ্ছ্বাস। ঈদ আনন্দ তো এটা ভাষায় বলা প্রকাশ করা সম্ভব না। অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেকদিন কাটাই আসতে পারবো ওখান থেকে। পঞ্চগড় অনেকদিন পরে যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড আর অনেক ভালো লাগছে। এদিন সকাল থেকেই নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার। সঙ্গে যাত্রার দিনে 2 ঘন্টা আগে থেকে বিক্রি হবে 25% স্ট্যান্ডিং টিকিট। টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিং ব্যবস্থা রেখেছি। এদিন রেলপথে প্রায় 50,000 যাত্রী ঢাকা ছাড়ছেন। সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। মিলেছে 3রা এপ্রিলের টিকিট। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারের যাত্রাকে স্বস্তির করেছে বলে মনে করছেন যাত্রীরা। বাড়িতে যাবো অনেকদিন পরে, এটাই আনন্দ আসলে। ওরা খুব মজা করে, খুব এনজয় করে। এই যে যাওয়ার আগে যে ভাড়াটা ডাবল হয়ে যায়, এইটাই একটু ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
সাগরপথে খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ফলে 18 কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে এখন সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সমুদ্রে নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছে সন্দ্বীপে, সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। আমরা আসলে আবেগ আপ্লুত, এই ভাষা এই আবেগ ভাষায় ব্যক্ত করার মতো না। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। সন্দ্বীপে যে মানুষের এত কষ্ট, 4 লক্ষ মানুষের যাতায়াতে এত কষ্ট, সেটা নিয়ে কোনোদিন কিন্তু আমরা জাতীয় পর্যায়ে আলোচনা দেখিনি। এখন তো আলোচনা দূরে থাক, সমস্যাটার সমাধানই হয়ে গেল। বর্ষার ভয়ের কারণে আমরা এই ফেরিটাকে বর্ষায় চালাতে পারবো না, এটা আমরা এখন টেম্পোরারি করে দিলাম, লোকজন যাতায়াত করুক, এটা অভ্যাস হোক, তারপরে সি ট্র্যাক আসবে। এই উত্তাল সাগর পাড়ি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে এতদিন সন্দ্বীপবাসীকে যাতায়াত করতে হতো, তবে এই ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন অনেকটাই নিরাপদে যাতায়াত করতে পারবে সন্দ্বীপবাসী। সেক্ষেত্রে পর্যটন শিল্প বিকাশে ও অর্থনৈতিক বিকাশেও এই ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈশাখ বরণে শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। এতে শুধু বাঙালি নয়, অংশ নেবে সব জাতিগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ক সভা শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই লক্ষ্য। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। পহেলা বৈশাখ মানেই বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে জীবনের মেলবন্ধন। প্রতিবারের মতো এবারও সমস্ত গ্লানি মুছে জরা ঘুচে নতুন শুরুর অপেক্ষায় পুরো জাতি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অংশীজনরা। পরে সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। আমাদের গতকালকের মিটিংও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, আজকের মিটিংও আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে। উপদেষ্টা জানান, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধু বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় অংশ নেবে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ সব জাতিগোষ্ঠী। সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই লক্ষ্য। এখন আরো অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার এন্ড মোর কালারফুল। নববর্ষ উদযাপনে নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে একাধিক কমিটি গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আগামী 22 মে ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী এই আন্তর্জাতিক মেলার আয়োজন করবে কেবল টিভি সেবা দাতাদের সংগঠন কোয়াব। শহর থেকে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের তথ্যের চাহিদা কিংবা বিনোদনের খোরাক মেটাতে বড় ভূমিকা রাখছে কেবল টিভি সেবা। প্রযুক্তির পরিবর্তনে কেবল টিভি ব্রডকাস্টিং ও কমিউনিকেশন শিল্প বর্তমানে এক নতুন যুগের মুখোমুখি। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কেমন হবে তা তুলে ধরতে দেশের সর্ববৃহৎ কেবল ব্রডকাস্টিং ও ডিজিটাল কমিউনিকেশন এক্সপোর আয়োজন করতে যাচ্ছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আগামী 22 মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিনের এই মেলায় অংশ নিচ্ছে ব্রডকাস্টিং এর সঙ্গে জড়িত দেশি বিদেশি প্রতিষ্ঠান। মে মাসের 22, 23, 24 বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমরা একটি আন্তর্জাতিক মেলার আয়োজন করেছি, যেটার নাম হচ্ছে আপনার ICBC এক্সপো 2025।
মেলায় ব্রডকাস্টিং হার্ডওয়্যার, স্মার্ট টিভি টেকনোলজি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে। ভ্যালু এডেড সার্ভিস, কেবল টিভি সার্ভিস, আইএসপি যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো গ্রাহক যেগুলো অ্যাভেল করতে চায় সবাইকে আমরা এক আমব্রেলা নিচে, এক ছাদের নিচে এনে এই মেলার আয়োজন করতে যাচ্ছি। এই মেলার মাধ্যমে দেশে বিদেশের প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানা সম্ভব হবে বলে মনে করছে কোঅপ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের মানুষের সুখের নেপথ্যে কি, কিভাবে তারা সুখ উপভোগ করেন, ফিনিশ একটি পরিবারের গল্প তুলে ধরছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডের একজন ফিজিওথেরাপিস্ট নিনা পালমো ও তার স্বামী পেত্রি বেহকাওয়া পেশায় বিক্রয় ব্যবস্থাপক। সাপ্তাহিক ছুটির দিনে এই পেশাজীবী দম্পতির বাসায় সময় সংবাদ। টানা 8 বারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। দেশটির একটি পরিবারের গল্প জানতে চাই আমরা। সকাল 9:30, ঘুম থেকে ওঠা 2 মেয়েকে ব্রাশ করাচ্ছেন মা। এরপর দুজনকে বাইরে খেলতে নেয়ার জন্য প্রস্তুত করেন বাবা। বাইরে বেরোতেই প্রতিবেশী বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে। স্নিগ্ধ রোদে সন্তানদের সঙ্গ দেন বাবা মাও। নিনা ও পেত্রির কাছে আমাদের জানতে চাওয়া তাদের কাছে সুখ কি। ফিনল্যান্ড সত্যিকার সুখী দেশ। এখানে বসবাস আনন্দদায়ক ও নিরাপদ। সুন্দর প্রকৃতি ও অফুরন্ত সুপেয় পানির ভান্ডার। জীবন এখানে সহজ। সবার জন্য সমান সম্ভাবনাময়ী দেশ ফিনল্যান্ড। সরকার সব বিষয়ে সাহায্যে আগ্রহী। বিনামূল্যে বাচ্চারা শিক্ষা সেবা পাচ্ছে। বলা হয়ে থাকে ফিনিশরা নাকি কারো সঙ্গে মিশতে চান না। এমন প্রশ্ন অবশ্য তাদেরকে অবাক করেনি। আমরা ফিনিশরা একটু ধীর, শান্ত প্রকৃতির। কোলাহল কম পছন্দ করি। অপরিচিতদের সাথে কথা বলতে কম স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মিশে গেলে আমরা উপভোগ করতে থাকি। আমাদের আছে দীর্ঘ পারিবারিক বন্ধন। গ্রীষ্মকালীন ছুটিতে দাদা দাদির বাড়িতে ওলুতে বেড়াতে নিয়ে যায় বাচ্চাদের। পরিবারের পাশাপাশি বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথেও বেশ মজায় সময় কাটায়। এখানে কাজই সব নয়, কাজ ও আনন্দের মধ্যে সমন্বয় করাটাই সুখ। এই দম্পতি বলছেন ফিনিশদের সুখী জীবনাচরণের সবচেয়ে বড় নিয়ামক তাদের বিশ্বাস ভিত্তিক সমাজ। আমরা একটু সহজ সরল, কেউ জিজ্ঞেস করলে সত্য বলি, মিথ্যা বলে লোক দেখায় না। প্রাচীন প্রাণ শক্তিতে বিশ্বাস করি। আমরা খুব অল্পতেই সন্তুষ্ট হই। নিনা ও পেত্রি মনে করেন ফিনল্যান্ড সরকার তার নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা, সমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া বেকার ভাতা সমাজের অপরাধ কমায়। এই পরিবারটির মতো বেশিরভাগ ফিনিশ নাগরিকের জীবনাচরণ, সুখটাকে তারা নিজেদের মতো করে উপভোগ করেন। তারা যেমনি সরকারি নিয়ম কানুন বিধিবিধান মেনে চলেন, একই সাথে সরকারও তাদের স্বাধীনতা এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। কুয়েতে গাড়ির মেকানিকের কাজ করে সুনাম কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গাড়ির মেকানিক হিসেবে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে দেশটিতে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ শিল্পে দিন দিন নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। দেশটির সুয়েক, স্লোভিয়া, জিলিপ সহ বিভিন্ন অঞ্চলের অলিগলিতে রয়েছে অসংখ্য গ্যারেজ। সেখানে সিরিয়ান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মেকানিকরা কাজ করছেন। অনেক বাংলাদেশি মেকানিক তাদের দক্ষতা এবং নিখুঁত কাজের মাধ্যমে স্থানীয়দের মাঝে সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশিরা শুধু গাড়ির সাধারণ মেরামত নয়, বরং অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাজেও পারদর্শী। বিশেষ করে গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন, ব্রেক সিস্টেম, পেন্টিং এবং বৈদ্যুতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন। স্থানীয় বাজারে নিজেরা একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। এখানে সব ধরনের গাড়ির কাজ করি আমরা। আমি বর্তমানে এখন সাসপেনশনের কাজটা বেশি করি, মেকানিকের কামটা করি। কেউ বিদেশে আসতে চান, কুয়েতে আসতে চান এবং যে কোনো দেশে যান, ভালো কাজ শিক্ষা যান, তাইলে পয়সা কামাইতে পারবেন। মার্সিডিজ, করোলা, BMW, আপনার অনেক গাড়ি এখানে অনেক ইনশাল্লাহ কাজের চাহিদা আছে ইনশাল্লাহ। কুয়েতে আধুনিক প্রযুক্তির গাড়ির মেরামতের জন্য প্রশিক্ষিত দক্ষ কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুয়েতে গাড়ি মেকানিক হিসেবে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান শুধু শক্তিশালী হচ্ছে না, বরং তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।
মালয়েশিয়ায় জমে উঠেছে ঈদের বাজার। ক্রেতার উপচে পড়া ভিড় এখন বিপণী বিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে। বিদেশের মাটিতে দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে মালয়েশিয়ার প্রতিটি বিপণী বিতানে কেনাকাটায় ব্যস্ত এখন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার এবং নিজেদের পছন্দের পোশাক কিনতে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে রয়েছে প্রবাসী ক্রেতাদের ভিড়। এর মধ্যে আবার কেউ কেউ প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসবে ছুটি কাটাতে দেশেও ফিরে যাচ্ছেন। আর প্রবাসীদের সেই ঈদের কেনাকাটার খবর জানাতে আজ উপস্থিত হয়েছি কুয়ালালামপুরের কেডব্লিউসি শপিং মলে। ঈদ উল ফিতরের বাকি মাত্র আর কয়েকদিন। কুয়ালালামপুরের বড় বড় ফ্যাশন হাউসগুলোতে এখন ক্রেতাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার। মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন দোকানে সাধ্যের মধ্যে ঈদের পোশাক কিনতে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। দেশের মতো এখানেও প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দের কেনাকাটার জন্য ছুটছেন এক বিপণী বিতান থেকে আরেক বিপণী বিতানে। প্রবাসী থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা। এই জায়গায় আমরা দেশীয় পাঞ্জাবি পেয়ে অনেকটাই আমরা অনেক খুশি বোধ মনে করি, যেহেতু দেশীয় পণ্য আমরা এই জায়গায় পাইতেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা আশাবোধ করি না যে এরকম দেশীয় পণ্য আমরা বিদেশের মাটিতে পাবো। আমরা প্রত্যেক বছরই এই জায়গা থেকে পাঞ্জাবি কিনি। আমাদের প্রবাসের মাটিতে আমরা সচরাচর ভালো পাঞ্জাবি পাই না। বাংলাদেশি দোকান, ভালো ভালো প্যান্ট শার্ট এবং পাঞ্জাবি আছে, দেশীয় কাপড় স্বল্প মূল্যে পাওয়া যায়। মধ্যবিত্ত প্রবাসীদের কথা চিন্তা করে ঈদ উপলক্ষে এবার বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে বিশেষ মূল্য ছাড়। পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি। দোকানিরা বলছেন তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। বিক্রেতাদের আশা সামনে এই চাহিদা আরও বাড়বে। এখানে প্রায় 500-1000 ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশ থেকে মাল আনেন। প্রতিবারের মতো এবারও আমাদের যথেষ্ট পরিমাণ কাস্টমারের ফিডব্যাক পাচ্ছি আমরা। প্রথম একটু কম ছিল, কিন্তু এখন আমরা এবারও অনেক কাস্টমার আসতেছে। খুব বেশি কাস্টমার আলহামদুলিল্লাহ। সাথে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি কাস্টমার আছে, পাকিস্তানি কাস্টমার আছে, তারপর বিদেশিরাও আছে। বেচা বিক্রি ভালো হওয়ায় গেল বছরের মতো এবারও বাংলাদেশি দোকানে শোভা পাচ্ছে ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি। তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি হলেও এর পাশাপাশি কেউ কেউ জিন্স প্যান্ট ও টি শার্টও কিনছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দক্ষিণ আফ্রিকায় ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্থানীয় সময় রোববার রাজধানী জোহান্সবার্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলী বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ। বিএনপি নেতা হারিস চৌধুরীর স্মরণে কাতারে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও শহীদুল্লাহর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপি উপদেষ্টা আহমদ নবী নোমান। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। লন্ডনে ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। অন্তত 200 মানুষের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই আয়োজন। এর আগে সিলেট সিটি সার্কেল ইউকের উদ্যোগেও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার গ্রানাডা হিলস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সংগঠনের সভাপতি আব্দুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা দেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনেক খুশি এবং আনন্দিত লাভ করেন আমাদের হলের সামনে আছে এবং বাইরেও। খেলার খবর এবার বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভারত। হামজার ছোঁয়ায় উজ্জীবিত লাল সবুজ জয় দিয়ে ঈদের উপহার দিতে চায় দেশের মানুষকে। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও বাংলাদেশকে এগিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে যে কোনো অবস্থায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কোচ মানালো মার্কুয়েজ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শিলং থেকে শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। সকাল থেকেই বিষাদের কালো মেঘে ঢাকা দেশের ক্রীড়াঙ্গন। ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট মাঠের এই যোদ্ধার অসুস্থতার খবর আছড়ে পড়ে শিলংয়ে বাংলাদেশ দলের অনুশীলনেও। তামিমের দ্রুত সুস্থতার জন্য অনুশীলনের শুরুতে প্রার্থনা জাতীয় দলের ফুটবলারদের। সৌদি আরবে 2027 সালের এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই একটা ম্যাচের দিকে তাকিয়ে পুরো দেশ দীর্ঘ প্রায় 1 মাসের প্রস্তুতি আর হামজাকে পাওয়ায় উজ্জীবিত লাল সবুজ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সাম্প্রতিক সময়ে দুদেশের রাজনৈতিক অস্থিরতায় সে লড়াইয়ে যোগ হয়েছে বাড়তি রোমাঞ্চ। ভারতীয়রা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে গর্ব করলেও পাত্তা দিচ্ছেন না জামাল। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে 3 পয়েন্টই বড় তার কাছে। স্বাগতিক দর্শকদের চাপ জয় করাই লক্ষ্য জামালের। আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। মানে যেটা কোচ মেনশন করছে স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড। হামজা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। উই নো ইটস গোনা বি হার্ড বাট উই উইল গিভ আওয়ার বেস্ট। এক হামজা যোগ দেয় রাতের ঘুম হারাম ভারতীয়দের। তবে কোচের কাছে তার বাকি ছাত্ররাও সমান গুরুত্বপূর্ণ। অনুশীলনের জন্য ভেন্যু নিয়ে কিছুটা ঝামেলা পোহাতে হলেও সেসব নিয়ে ভাবছেন না কাবরেরা। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে জানেন তিনি, তবে যুদ্ধ জয়ের রসদও তার কাছে আছে। হামজার অন্তর্ভুক্তি আমাদের জন্য বড় শক্তি। ভারতের মাটিতে ম্যাচ জেতা কঠিন হলেও আমরা সেটা করে দেখাতে চাই। ছেলেরা সবাই প্রস্তুত এই লড়াইয়ের জন্য। ভারত শক্ত প্রতিপক্ষ হলেও আমরা কোনো ছাড় দিব না। ইতিহাসে ইংলিশ লিগে খেলা কোনো ফুটবলার নিয়ে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তবে বাংলার হামজাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভারত কোচ। আইএসএল এর কারণে দল নিয়ে মাত্র 10 দিনের ক্যাম্প করতে পেরেছেন মার্কুয়েজ। সেখানে বিপিএল বন্ধ রেখে 1 মাস লাল সবুজের জন্য প্রস্তুতির সুযোগ করে দেয় বাফুফে। ইনজুরিতে ভারত দল থেকে ছিটকে গেছেন মনভীর ব্র্যান্ডন। সুযোগ পেয়েছেন নিক্সন ও উদান্তা সিং। তবে যে দলে একজন ছেত্রী আছেন তাদের তো আর ভয়ের কিছু নেই। হামজা ভালো ফুটবলার, তবে সে এখন ইপিএল এর দলে খেলে না। সে যোগ দেয় বাংলাদেশের ভালো হয়েছে। আমি মনে করি বিপিএল এর চেয়ে আইএসএল এর মান অনেক ভালো। তাই লিগ বন্ধ রেখে জাতীয় দলের প্রস্তুতির পক্ষে আমি নই। আশা করছি দিন শেষে আমাদেরই জয় হবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত 28টি ম্যাচ খেলেছে দুদল। ভারত জয় পেয়েছে 14 ম্যাচে, বাংলাদেশের জয় 4টি, 10টি ম্যাচ হয়েছে ড্র। লড়াইটা শুধু বাংলাদেশ ভারত নয়, দুই স্প্যানিশ কোচের মর্যাদারও। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সবশেষ ভারতকে হারাতে পেরেছিল লাল সবুজ। 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান হামজা জামালরা। মেঘালয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং। শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।